আজকের আলোচনায় আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের ধম্মপদের বালবজ্ঞ বা মূর্খ অধ্যায় নিয়ে। এর আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক বর্তমান জীবনের উদাহরণ সহ ব্যাখ্যা করব। বালবজ্ঞ বা মূর্খ অধ্যায়, আধ্যাত্মিক ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ। ধম্মপদের বালবজ্ঞ বা মূর্খ অধ্যায় মূলত বোঝায় যে জ্ঞানের অভাব, অহংকার ও অসতর্কতা মানুষের পতনের কারণ। এই অধ্যায়ে বুদ্ধ বলেছেন, একজন সত্যিকারের মূর্খ শুধু সেই ব্যক্তি নয় যে কিছু জানে না, বরং সে যে নিজের মূর্খতাকে স্বীকার করতে পারে না এবং ভুল থেকে শিক্ষা নিতে চায় না। প্রকৃত মূর্খতা কি? আধ্যাত্মিক ব্যাখ্যা। বুদ্ধ বলেন, একজন মূর্খ 100 বছর বেঁচে থাকলেও সে জ্ঞানী হতে পারে না যদি সে জ্ঞান চর্চা না করে। সত্যিকারের মূর্খতা হলো অন্ধবিশ্বাস, অহংকার এবং সত্য উপলব্ধি করতে অক্ষমতা। শুধুমাত্র ধর্মগ্রন্থ পড়া বা মুখস্থ করা জ্ঞান নয়, বরং জ্ঞান হলো সেটি যা মানুষের চরিত্র ও কর্মে প্রতিফলিত হয়। উদাহরণ, একজন ব্যক্তি যদি অহংকারের কারণে শিক্ষকদের পরামর্শ গ্রহণ না করে তবে সে প্রকৃত মূর্খ। অনেকেই ধর্মগ্রন্থ পড়ে কিন্তু তার শিক্ষা জীবনে প্রয়োগ করে না, এটাই প্রকৃত মূর্খতা। মূর্খতা বনাম জ্ঞান, অহংকার ও আত্মপ্রবঞ্চনা। আধ্যাত্মিক ব্যাখ্যা। একজন মূর্খ মানুষ নিজেকে সব জানতা মনে করে, কিন্তু একজন জ্ঞানী জানে যে সে সব জানে না। অহংকারের কারণে মূর্খ ব্যক্তি নিজের ভুল স্বীকার করে না, ফলে সে কখনোই প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না। উদাহরণ, ডার্লিং-ক্রুগার এফেক্ট অনুযায়ী অজ্ঞ ব্যক্তিরা নিজেদের অতিরিক্ত যোগ্য মনে করে, অথচ প্রকৃত জ্ঞানীরা জানেন যে তাদের আরও শেখার আছে। রাবণের অহংকার। রাবণ বিশাল জ্ঞানী ছিলেন, কিন্তু অহংকারের কারণে তিনি ভগবান রামের ক্ষমতা বুঝতে পারেননি এবং তার পতন হয়েছে। মূর্খ ও সঙ্গদোষ, ভুল সঙ্গের প্রভাব। আধ্যাত্মিক ব্যাখ্যা। বুদ্ধ বলেন, মূর্খদের সাথে বসবাস করা বিষের মতো। যার সঙ্গদোষ আছে সে ধীরে ধীরে তার মতোই হয়ে যায়। উদাহরণ, যদি একজন ভালো স্বভাবের ব্যক্তি খারাপ বন্ধুদের সাথে চলতে শুরু করে তবে সেও ধীরে ধীরে অনৈতিক পথে চলে যাবে। একটি পচা আম যদি ভালো আমের পাশে রাখা হয় তবে ভালো আমও নষ্ট হয়ে যায়। প্রকৃত শিক্ষা কাকে বলে? আধ্যাত্মিক ব্যাখ্যা। জ্ঞানী ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বিনয়ী থাকে, কিন্তু মূর্খ ব্যক্তি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে। শুধু মুখে ধর্ম কথা বলা বা গ্রন্থ পড়া যথেষ্ট নয়, বরং তার নিজের চরিত্রে ও কর্মে প্রতিফলিত করতে হবে। উদাহরণ, একজন ছাত্র যদি শুধুমাত্র বই পড়ে কিন্তু তা বাস্তব জীবনে প্রয়োগ না করে তবে সে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে না। অনেক মানুষ বুদ্ধের ধর্ম শোনে কিন্তু নিজেদের অহংকার ও ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, এটি প্রকৃত মূর্খতা। নির্বুদ্ধিতা বনাম উপলব্ধি। প্রকৃত মুক্তি কোথায়? আধ্যাত্মিক ব্যাখ্যা। একজন ব্যক্তি যদি নিজের অজ্ঞতা ও ভুল বুঝতে পারে তবে সে প্রকৃতপক্ষে মূর্খ নয়, বরং জ্ঞানী হওয়ার পথে। আত্ম উপলব্ধি ছাড়া মুক্তি সম্ভব নয়। উদাহরণ, শাবক অঙ্গুলিমাল ছিল এক নিষ্ঠুর ডাকাত, কিন্তু বুদ্ধের উপদেশে সে নিজের ভুল বুঝতে পেরে সন্ন্যাস গ্রহণ করে এবং মুক্তি লাভ করে। একজন ব্যবসায়ী যদি তার ভুল বুঝতে পারে এবং তা সংশোধন করে তবে সে প্রকৃত সফল হবে। কিভাবে মূর্খতার পথ থেকে বের হওয়া যায়? সত্যিকারের জ্ঞান অর্জন করতে বিনয়ী হতে হবে, অহংকার পরিহার করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভালো সঙ্গ নির্বাচন করতে হবে, কারণ খারাপ সঙ্গ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। জীবনে শুধু বাহ্যিক শিক্ষা নয়, বরং আত্ম উন্নতি এবং প্রকৃত উপলব্ধি অর্জন করতে হবে। তাই আমাদের উচিত মূর্খতার পথ ত্যাগ করে সত্যিকারের জ্ঞানের পথে এগিয়ে যাওয়া, যাতে আমাদের জীবন সুভাষিত ও অর্থপূর্ণ হয়। বালবজ্ঞ বা মূর্খ অধ্যায়, দার্শনিক ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ। ধম্মপদের বালবজ্ঞ বা মূর্খ অধ্যায় মূলত মানব জীবনের অজ্ঞতা, অহংকার এবং সত্য উপলব্ধির অভাব নিয়ে আলোচনা করে। বৌদ্ধ দর্শনে পাশাপাশি গ্রিক দর্শন, নৈরাত্যকবাদ, প্লেটো ও সক্রেটিসের শিক্ষা এবং আধুনিক যুক্তিবাদী চিন্তাধারা থেকেও এর দার্শনিক বিশ্লেষণ করা যায়। প্রকৃত মূর্খতা কি? সক্রেটিস ও বৌদ্ধ দর্শন। দার্শনিক ব্যাখ্যা। সক্রেটিস বলেছেন, আমি জানি যে আমি কিছুই জানি না। এটি বোঝায় যে জ্ঞানী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে, কিন্তু মূর্খ ব্যক্তি মনে করে সে সব জানে। বৌদ্ধ দর্শনও বলে, মূর্খ ব্যক্তি জ্ঞান অর্জনের চেষ্টা না করে অহংকার করে। বাস্তবে যত বেশি জ্ঞানী হওয়া যায় ততই বোঝা যায় যে জানার অনেক কিছু বাকি আছে।
উদাহরণ, অনেক মানুষ ধর্ম, বিজ্ঞান বা রাজনীতি সম্পর্কে স্বল্প জ্ঞান নিয়ে বিতর্ক করে, অথচ তারা নিজেরাই জানে না যে তাদের জ্ঞান অসম্পূর্ণ। ডার্লিং স্কুগার্ড এফেক্ট অনুযায়ী যারা কম জানে তারা নিজেদের খুব দক্ষ মনে করে। মূর্খতা বনাম প্রজ্ঞা। প্লেটোর অ্যালগারি অব দ্য কেভ। দার্শনিক ব্যাখ্যা। প্লেটোর গুহার উপমা মূর্খতা ও অজ্ঞতার প্রকৃতি ব্যাখ্যা করে। গুহার মধ্যে থাকা মানুষরা ছায়াকে বাস্তব মনে করে, কারণ তারা আসল সত্য দেখতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তি যদি সত্য উপলব্ধি করে গুহার বাইরে আসে, তবে মূর্খরা তাকে পাগল বলে মনে করে। উদাহরণ, বিজ্ঞান ও নতুন ধারণা। যখন গ্যালিলিও বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন মূর্খরা তাকে শাস্তি দিয়েছিল, কারণ তারা তাদের প্রচলিত ভুল বিশ্বাস আঁকড়ে ধরেছিল। আধুনিক সমাজের ভুল ধারণা। অনেকে বিজ্ঞান, যুক্তি ও গভীর চিন্তাধারাকে অগ্রাহ্য করে, শুধুমাত্র প্রচলিত ভুল ধারণার বিশ্বাস করে। অজ্ঞতা ও মুক্তি। নৈরাত্যকবাদ ও বৌদ্ধ দর্শন। দার্শনিক ব্যাখ্যা। বৌদ্ধ দর্শনের নৈরাত্যকবাদ অনুসারে সত্য উপলব্ধি করতে হলে ব্যক্তি নিজের অজ্ঞতা দূর করতে হবে। অহংকার, লোভ ও ক্রোধ হল মূর্খতার লক্ষণ, যা মানুষের মুক্তির পথে বাধা সৃষ্টি করে। একজন যদি ভাবে আমি সব জানি, আমি ভুল করতে পারি না, তবে সে আসলে নিজেকে প্রতারিত করছে। উদাহরণ, বহু মানুষ বহু বাহ্যিক ধর্মচারণ করে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান নেই। তারা মনে করে শুধু মন্ত্র পড়লেই মুক্তি মিলবে, কিন্তু তারা নিজেদের লোভ, ক্রোধ বা অহংকার ত্যাগ করতে চায় না। কর্মজীবনে অনেক মানুষ নতুন কিছু শিখতে চায় না, কারণ তারা ভাবে যে তারা আগেই যথেষ্ট জানে। এই মনোভাবই তাদের উন্নতি আটকে দেয়। সঠিক সংঘ নির্বাচন। নীতিশাস্ত্র ও বুদ্ধিবৃত্তীয় চিন্তা। দার্শনিক ব্যাখ্যা। দার্শনিকদের মতে যার সাথে আমরা বেশি সময় কাটাই তারাই আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। বুদ্ধও বলেছেন, মূর্খদের সাথে বসবাস করা বিষের মতো, জ্ঞানীদের সাথে থাকলে জীবন আলোকিত হয়। উদাহরণ, একজন ছাত্র যদি ভালো শিক্ষকের কাছে পড়ে, তবে তার চিন্তা ভাবনা উন্নত হবে, কিন্তু যদি সে খারাপ বন্ধুদের সাথে মেশে, তবে সে মূর্খ হয়ে যাবে। যদি কেউ অন্ধভাবে নেতাদের অনুসরণ করে, তবে সে নিজেও মূর্খতা স্বীকার করে। মূর্খতা ও অহংকার। কর্মফল ও দর্শন। দার্শনিক ব্যাখ্যা। কর্মফল তত্ত্ব অনুযায়ী মূর্খদের কর্ম তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি কেউ নিজের ভুল বুঝতে পারে এবং শুধরে নিতে চায়, তবে সে জ্ঞানী হয়ে ওঠে। উদাহরণ, রাবণের অহংকার ও পতন। রাবণ ছিল বড় জ্ঞানী, কিন্তু অহংকারের কারণে সে নিজের ধ্বংস ডেকে এনেছিল। সমাজের মূর্খ নেতা ও তার প্রভাব। এক মূর্খ শাসক সারা জাতিকে ভুল পথে নিয়ে যেতে পারে, কারণ তার জ্ঞান নেই এবং সে শুধুমাত্র নিজের অহংকার ও ক্ষমতার মোহে বন্দী। কিভাবে মূর্খতার পথ থেকে মুক্তি পাওয়া যায়? সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য বিনয়ী হতে হবে, অহংকার পরিত্যাগ করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভালো সঙ্গ নির্বাচন করতে হবে, কারণ খারাপ সঙ্গ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। জীবনে শুধু বাহ্যিক শিক্ষা নয়, বরং আত্ম-উন্নতি এবং প্রকৃত উপলব্ধি অর্জন করতে হবে। তাই আমাদের উচিত মূর্খতার পথ ত্যাগ করে সত্যিকারের জ্ঞানের পথে এগিয়ে যাওয়া, যাতে আমাদের জীবন গভীরভাবে অর্থপূর্ণ হয়। বালবজ্ঞ বা মূর্খ অধ্যায়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। বর্তমান জীবনের উদাহরণ সহ। ধম্মপদের বালবজ্ঞ বা মূর্খ অধ্যায় বোঝায় যে অজ্ঞতা, অহংকার ও ভুল চিন্তাভাবনা মানুষের ব্যক্তিগত ও সামাজিক বিকাশের অন্তরায়। মনস্তাত্ত্বিক গবেষণা ও মানসিক বিজ্ঞানের আলোতে এই ধারণাকে বিশ্লেষণ করা যায়। মূর্খতা ও ডার্লিং-স্ক্রুগার প্রভাব। বৈজ্ঞানিক ব্যাখ্যা। ডার্লিং-স্ক্রুগার প্রভাব অনুযায়ী অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা নিজেদের অত্যন্ত জ্ঞানী মনে করে, কারণ তারা নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারে না। অন্যদিকে প্রকৃত জ্ঞানীরা জানেন যে তারা সব জানেন না, তাই তারা আরও শেখার চেষ্টা করেন। উদাহরণ, একজন ব্যক্তি সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য ছড়ায়, কারণ সে মনে করে সে বিশেষজ্ঞ, কিন্তু আসলে তার জ্ঞান অসম্পূর্ণ। কিছু মানুষ ভ্যাকসিন ও আধুনিক চিকিৎসাবিদ্যাকে অবিশ্বাস করে, কারণ তারা ভুল তথ্য বিশ্বাস করে। মূর্খতা ও আবেগ নিমন্ত্রণ। আমিগডালা হাইজ্যাক। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। অহংকার ও রাগ মূর্খতার লক্ষণ, যা আমিগডালা হাইজ্যাকের মাধ্যমে বোঝানো যায়। আমিগডালা আমাদের আবেগ নিমন্ত্রণ করে, কিন্তু যখন আমরা রেগে যাই বা উত্তেজিত হই, তখন আমাদের যুক্তিবোধ কমে যায়। ফলে মূর্খ ব্যক্তি কোনো কিছু নিয়ে ভাবার আগে প্রতিক্রিয়া দেখায়, যা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। উদাহরণ, কেউ যদি রাগের মাথায় কারোর সাথে তর্ক করে এবং পরে বুঝতে পারে যে সে ভুল ছিল, তবে এটি আমিগডালা হাইজ্যাকের একটি উদাহরণ। অনেক মানুষ সামাজিক মাধ্যমে ট্রোলিং বা হিংসাত্মক কমেন্ট করে, কারণ তারা তাদের আবেগ নিমন্ত্রণ করতে পারে না। মূর্খতা ও কগনিটিভ ডিস্টেন্স। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।
কগনিটিভ ডিসটেন্স হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি যখন নিজের বিশ্বাসের বিপরীত কোনো সত্য তথ্য পায় তখন সে মানসিক অস্বস্তি অনুভব করে। এই কারণে অনেক মূর্খ ব্যক্তি সত্য জানার পরেও তাদের ভুল ধারণা বদলায় না, কারণ এটি তাদের মানসিকভাবে অস্বস্তিতে ফেলে। উদাহরণ, একজন ধূমপানী জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সে নিজেকে বুঝ দেয় যে আমার দাদু 90 বছর বয়সে ধূমপান করেও বেঁচেছিলেন। কিছু মানুষ বিজ্ঞানের বিপরীত মতামত দেয় কারণ সত্য মেনে নেওয়া তাদের জন্য অস্বস্তিকর। মূর্খতা ও সোশ্যাল মিডিয়ার এফেক্ট। বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইকো চেম্বার এফেক্ট বোঝায় যে মানুষ শুধুমাত্র তাদের মতাদর্শের সাথে মিলে যায় এমন তথ্য গ্রহণ করে এবং ভিন্ন মতকে এড়িয়ে চলে। ফলে তারা নিজেদের মূর্খতার মধ্যে সীমাবদ্ধ রাখে এবং নতুন কিছু শেখার সুযোগ হারায়। উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ শুধুমাত্র তাদের মতাদর্শের অনুরূপ পোস্ট দেখে, যা তাদের ভুল ধারণাকে আরও শক্তিশালী করে। ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শে অনেক মানুষ কট্টরপন্থী হয়ে ওঠে কারণ তারা শুধুমাত্র একপাক্ষিক তথ্য গ্রহণ করে। মূর্খতা ও ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স বনাম ফ্লুইড ইন্টেলিজেন্স। বৈজ্ঞানিক ব্যাখ্যা। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স হলো পূর্বে শেখা জ্ঞান যা বই বা অভিজ্ঞতা থেকে আসে। ফ্লুইড ইন্টেলিজেন্স হলো নতুন সমস্যা সমাধানের ক্ষমতা। মূর্খ ব্যক্তিরা সাধারণত নতুন তথ্য গ্রহণ করতে অস্বীকৃতি জন্মায় কারণ তাদের ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স শক্তিশালী কিন্তু ফ্লুইড ইন্টেলিজেন্স দুর্বল। উদাহরণ, বয়স্ক কিছু ব্যক্তি নতুন প্রযুক্তি শিখতে চায় না কারণ তারা মনে করে আগে যেটা ভালো ছিল সেটাই যথেষ্ট। কিছু মানুষ বিজ্ঞান বা সমাজ সম্পর্কে তাদের পুরনো ধারণা থেকে বের হতে চায় না কারণ তারা নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে অস্বস্তি বোধ করে। কিভাবে মূর্খতার হাত থেকে মুক্তি পাওয়া যায়? বিনয়ী থাকা ও প্রতিনিয়ত নতুন কিছু শেখার ইচ্ছা রাখা, অহংকার বর্জন করা ও ভুল স্বীকার করতে শেখা, সত্যিকারের জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকা ও ভালো বই পড়া, নিজের আবেগ নিমন্ত্রণ করা, সব বিষয়ে যুক্তিবাদী চিন্তাভাবনা করা, নিজের বিশ্বাস চ্যালেঞ্জ করা ও নতুন তথ্য গ্রহণ করতে ইচ্ছুক থাকা। তাই বিজ্ঞানের আলোতে বোঝা যায় যে মূর্খতা দূর করার জন্য সচেতন চিন্তাভাবনা ও জ্ঞানার্জনের মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এখানে শেষ হলো।